প্রতিটা ঘরের একটা আলাদা গন্ধ থাকে, ভিন্ন ভিন্ন গন্ধ। নতুন ঘরের নতুন গন্ধ, পুরনো ঘরের পুরনো। নিজেদের নতুন বাড়িতে উঠে নীলার মোটেও সেই অনুভূতি কাজ করল না। এমনটা কি হওয়ার ছিল? এভাবে হুট করে বাবার মৃত্যু আর একজন মানুষের জীবনের বিনিময়ে একটা থাকার ছাদ। বাবার মৃত্যুর পর অবশ্যই পরিবারের সবচাইতে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছিল কি করে টিকে থাকা যায়। নিলয় যে কিছু করে না কিংবা করতে পারে না তা কিন্তু না। বেশ কয়েকটা টিউশনি করে সে। একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র যেটা করতে পারে সেটাই। বাড়তি গুণ কখনো কাজ করেনি নিলয়ের মধ্যে। আর 10টা সাধারণ ছাত্রের মতোই খুব ভালো না এবং খুব খারাপ না এর মধ্যে একটা ছাত্র জীবন কাটিয়েছে সে। ছাত্র পড়িয়ে খারাপ আয় করে না নিলয়, আর সবার কাছেই আয় যথেষ্ট ঈর্ষা করার মতোই। 3টি টিউশনি থেকে মোট 19,000 টাকা। খারাপ কি? কিন্তু আর যাই হোক, এই কয়টা টাকায় ঢাকার বুকে মা আর বোন সহ থাকার ব্যাপারটা যে কোনো রকম ভাবে সম্ভব না সেটা হিসেব করতে হয় না। সবাই জানে সেটা, জানে নিলয়ের আত্মীয়রা। তাই বাবার মৃত্যুর পর বাড়তি আবেগ দেখাতে কেউ আসেনি বাড়িতে। তার বদলে যতটা সম্ভব দূরে দূরে কাটিয়েছে, পালিয়ে থেকেছে মরা বাড়ি থেকে। নিলয় কি তাতে অবাক হয়েছে? না, নিলয় না, তবে নিলয়ের মা রাশেদা বেগম মর্মাহত হয়েছিলেন। মানুষ আজকাল বড় বেশি স্বার্থপর হয়ে গিয়েছে, সেটা রাশেদা বেগম সংসারের চাকা ঠেলতে গিয়ে ঠিক বুঝে উঠতে পারেনি। বাবার কোম্পানি জানতো কেন মোর্শেদ হোসেন মারা গেলেন। হার্ট অ্যাটাক নয়, অন্য কোনো সমস্যা ছিল। সমস্যাটা যে কোনো কোম্পানির পক্ষ থেকেই, সেটার প্রমাণ এই বাড়ি। নিলয়দের পাশে সর্বাত্মকভাবে থাকার চেষ্টা করেছে বাবার কোম্পানি, আর সেটা বিনা কারণে নয়। নিলয় জানতো হয়তো ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আরেকটু অনুসন্ধান করা যেত, তবে তাতে খুব একটা লাভ হতো কি? এই যে একটা বাসা পাওয়া গেল, সেটা কি মৃত বাবার মৃত্যুর সঠিক কারণ জানার চাইতে বেশি দরকারি নয়? বাবা বেঁচে থাকলে কি এমন একটা কিছু দিতে পারতেন তার পরিবারকে? নিলয় আজকাল নতুন বাড়িতে ওঠার পর এই প্রশ্নগুলো প্রায়ই করে, নিজেকে না, বাবাকে, নিজের মৃত বাবা মোর্শেদ হোসেনকে। বাবা হাসেন। নিলয় কোনো কষ্ট অনুভব করে না বাবার জন্য, যেন এটাই হওয়ার ছিল। নিলয় জানত, অনেকদিন আগে থেকেই জানত, তবে তারপরেও বাবার মৃত্যু নিয়ে নিলয়কে ভাবিয়ে তুলল একদিনের একটা ছোট্ট ঘটনা। রোববার সকাল। নিলয়, বাবা একটু শুনে যা তো। আসছি মা। হ্যাঁ বলো। রান্নাঘরের এই কলটা কাজ করছে না, একটু বলে আয় তো। আচ্ছা ঠিক আছে, আমি দারোয়ান চাচাকে বলে দিচ্ছি। না, দারোয়ান চাচা কেন, তোর বাবাকে বললেই তো হবে। বাবা? বাবা কোথা থেকে আসবে মা? বাবা তো... ধুর, যা তো, সব কাজ আমাকেই করতে হয় খালি। এই কুমকুম, ফোনটা নিয়ে আয় তো। উফ, এই নাও। আচ্ছা কেন বলো তো, তুমি নিজে নিতে পারতে না এই ফোনটা? আমি পড়ছিলাম। হ্যাঁ, তোদের সবাইকে তো কিছুই করতে বলা যাবে না। হ্যাঁ শুনছো, আমাদের রান্নাঘরের কলটা নষ্ট হয়ে গেছে, কাজ করছে না। একটু মিষ্টি পাঠিয়ে দিও তো, তোমাদের অফিসের পাশেই তো আছে। ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওই দোকানটা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিও তো। যা, এখন কেন দাঁড়িয়ে আছিস সামনে? এতক্ষণ তো খুব ব্যস্ত ছিলি। পারা যায় না, এই ছেলে মেয়েগুলোকে মানুষ করো কষ্ট করে, তারপর আবার তাদের বিরক্তি দেখো। এই হয়েছে আমাদের বাপ মায়ের কাজ। মা, বাবা কি আসলেই আসবে? বাবা আসবে কেন, মিস্ত্রি পাঠাবে বললো তো। নিলয় সেদিন সারাক্ষণ অপেক্ষা করলো। বাবা আসলো, মিস্ত্রি না, কেউই আসলো না। কেউ কি মায়ের সাথে মজা করছে? আর কুমকুম? কুমকুম জানে বাবা নেই, মায়ের মানসিক কোনো সমস্যা হচ্ছে। উঠতে খুব একটা দেরি লাগলো না নিলয়ের, কিন্তু মনে খুঁতখুত করতে লাগলো ব্যাপারটা। ফোনটা রিসিভ করেছিল কেউ। কে ছিল ফোনের ওই পাশে? কাল রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে মায়ের ফোনটা হাতে নিল নিলয়। দেখাটা খুব জরুরি, খুব বেশি দরকার। অবাক হওয়ার আরো কিছু অপেক্ষা করছিল নিলয়ের জন্য। ফোনে মায়ের কল লিস্টে বাবার নাম্বার আছে, আর সেটা রিসিভ করা হয়েছিল। বাবার নাম্বার কি তাহলে অন্য কেউ চালিয়েছে? বাবার ফোন মৃত্যুর পর থেকে বন্ধ, সেটা বাড়ির আলমারিতেই তোলা। ওটা কি ধরবে?
মা যখন বাবার সাথে কথা বলছিল তখন কেউ বাসায়ও ছিল না। কুমকুম আর নিলয় ছিল মায়ের সামনে। তাহলে আলমারি খুলে বাবার ফোনটা একবার দেখলো নিলয়, সেটা বন্ধ। তবে খোলার পর বাবার ফোনের কল লিস্টেও পাওয়া গেল মায়ের নাম্বার। দুপুরে ফোন দিয়ে বাবা কথা বলেছিল মায়ের সাথে। বাবা না হোক, অন্তত বাবা হয়ে কেউ একজন কথা বলেছে মায়ের সাথে। আসলে কি হয়েছিল দুপুরে সত্যিটা জানতে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো নিলয়কে। পরের দিন সকাল হতেই মাকে ধরল নিলয়। মা, মা একটা ব্যাপার দেখলে? বাবা আর আমাদের কথা খুব একটা ভাবে না, খেয়াল রাখে না আমাদের নিয়ে। কি পাগলের মতো কথা বলছিস? তোর বাবার মতো একটা ভালো মানুষ কখনো দেখেছিস? তাহলে বাবা কাল মিস্ত্রি কেন পাঠালো না? রান্নাঘরের কল নষ্ট হয়েছে তুমি বাবাকে বললে, আর বাবা সেটার কোনো ব্যবস্থাই নিল না। কে বলেছে নেয়নি? এই দেখ, রান্নাঘরের কল তো ঠিক হয়ে গেছে। কখন হলো এসব? মানে আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, কই বাবাকে তো আসতে দেখলাম না। মিস্ত্রিও তো। তুই আজকাল একটু বেশি বুঝিস নিলয়। তোর বাবার আজকাল রাতে ডিউটি হয়েছে, তাই তেমন আসতে পারে না। আর মিস্ত্রি আসুক না আসুক সেটা জেনে তোর কি? কল তো ঠিকই হয়ে গিয়েছে, আর কিছু তুই জেনে কি করবি? মা, বাবার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে, একটু কল করবে বাবাকে? কেন? তোর ফোন আছে না, তুই দে, মানুষটা খুশি হবে। কতদিন ধরে বলছে ছেলেটা আমার কোনো খোঁজই নেয় না। দে, তুই বরং একটা ফোন দে। 2 পয়সা ইনকাম করলে তো হবে না, বাবার একটু খেয়ালও তো রাখতে হবে। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ রে বল, কেমন আছিস? কোনো খোঁজই তো নেই। বাবা তুমি কোথায় আছো? মানে এখন কোথায় আছো? আমি জানি না। বাবার সাথে কথা হয়েছে বেশ কিছুদিন হলো। নিলয় এরপর অনেকবার কথা বলার চেষ্টা করেছে বাবা মুর্শিদ হোসেনের সাথে, ফোন রিসিভ করেনি কেউ। মাকে বলেছে সে, মায়ের ফোনও রিসিভ করছে না বাবা। এদিকে মায়ের শরীর খারাপ হয়ে গেল। বাবার মৃত্যুর পর ঠিক যেমন খারাপ হয়ে গিয়েছিল ঠিক তেমন। মা ভুল বকতে শুরু করলেন। বাধ্য হয়ে বাবার ফোন নিয়ে মেকানিকের কাছে গেল নিলয়। দেখতে হবে কি হয়েছে এই ফোনে। এখান থেকে বাবা কি করে কথা বলল মা নিলয়ের সাথে, আর এখন কেনই বা বলছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে এইসবে। কি সেই কারণ? মামা, এই ফোনটা একটু দেখেন তো। একটু পরে আসেন স্যার, ফোন রেখে দেন, আমি দেখে রাখতেছি। হাতের কাজটা সাইরা। মামা একটু বেশি টাকা নেন, কিন্তু ফোনটা ঠিক করা দরকার। যদি এখন একটু দেখে দিতেন খুব ভালো হতো মামা। আচ্ছা দেন, ঠিক আছে। আরে মামা, এই ফোনের ভিতর তো কিচ্ছু নাই। আচ্ছা দাঁড়ান, একটা কাগজ আছে, এটা নেন। আর আমি দেখি ফোনটা কেমনে চলতেছে। ফোন তো চালু ছিল, তাই না? হ্যাঁ, তা তো ছিল। আসলে মামা, ফোনটা না আমার বাবার। এই ফোন আমাদের আলমারিতেই পড়েছিল অনেক দিন ধরে, কিন্তু ফোনটা চলছিল। এই যে আপনার কাছে যখন নিয়ে আসলাম তখনও চলছিল। আপনি তো দেখলেন কিভাবে চলছিল। আমিও তো বুঝবার পারতাছি না মামা। এই যে দেখেন, মোবাইলের নাই ব্যাটারি, নাই কিছু, সিম কার্ডটা পর্যন্ত নাই। এই মোবাইল চলা তো দূরের কথা, কিছু করা যাবে না এটা দিয়া। অবাক হইলাম, বুঝলেন মামা। এই মেকানিক জীবনে কখনো এইরকম দেখি নাই। তাহলে আপনি কিছুই বলতে পারবেন না? না, এই যে দেখেন, ফোন জোড়া দিতেই ব্যাটারি চালু হয়ে গেল। এমন অদ্ভুত ফোন দেখি নাই কখনো। আচ্ছা দেন, ফোন দেন। কত টাকা দিতে হবে আপনাকে মামা? টাকার দরকার নেই মামা, যেই জাদু দেখা গেলেন। শোনেন, একটা কথা কই। আমি টঙ্গী রেল স্টেশনের পাশে থাকি। আপনি যদি বলেন তাইলে সেখানে একটা হুজুর আছে, তার সাথে আমি এইটা নিয়ে কথা বলতে পারি। আমি তো এইখানেই আছি। হুজুরদের কাজ এইসব, পীর ফকির কিছু করতে পারে, আমি কিছু করতে পারবো না, বুঝলেন মামা। পীর ফকির হুজুররা কি করবে বলেন মামা? আচ্ছা তাও যদি কাজ হয় বলে দেখেন। যদি সে কিছু বলে তাহলে আমাকে একটু জানায়েন। ঠিক আছে, আমি এইখানেই আছি। আপনি তাহলে কাল পরশু একটা খোঁজ নিয়েন, আমি দেখি কি করতে পারি। আর ফোনটার কাছ থেকে একটু দূরে দূরে থাকেন, বুঝলেন মামা। ঠিক আছে।
মেকানিক বললেও ফোনের কাছ থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারল না নিলয়। কিভাবে পারবে? রহস্য মানুষকে টানে। একটা ফোন, ব্যাটারি আর কোনো সাপোর্ট ছাড়াই চলছে। এর চাইতে বড় রহস্য আর কি হতে পারে? হঠাৎ করে নিলয়ের মনে পড়ল কাগজটার কথা। ফোনের ভেতরে শুধু এটাই পাওয়া গিয়েছিল। কি ছিল কাগজে লেখা? তখন মেকানিকের সামনে সেভাবে ভালো করে দেখা হয়নি। এবার সেটাকে পকেট থেকে বের করে ভালো করে পড়ে দেখল নিলয়। কিছু না, কেবল কতগুলো অক্ষর আর নাম্বার লেখা, অনেকটা গাড়ির নেম প্লেটের মতো। বাবার মোবাইলে এমন জিনিস কিভাবে এলো? একদিকে মোবাইলের এই ভৌতিক আচরণ, অন্যদিকে বাবার মোবাইলে থাকা কাগজের লেখাগুলো, দুটো মিলে মিশে গোলমেলে লাগলো ব্যাপারটা নিলয়ের কাছে। বিছানায় গা এলিয়ে দিল। মা ঘুমোচ্ছে, ওষুধ খেয়েছে একটু আগে। মোবাইলটা হাতের তালুতে জোরে চেপে ধরে কখন ঘুমিয়ে পড়েছে নিলয় খেয়ালই করার সময় পেল না। ঘুম এসে স্রেফ ছুঁয়ে গেল চোখ। বাবা, বাবা তুমি আছো? বাবা, ঠিক করছো না, তোমরা এটা ঠিক করছো না। বাবা তুমি কোথায়? আমি সবকিছু অন্ধকার দেখছি কেন? বাবা তুমি কি পাশেই আছো? এসব কেন হচ্ছে বাবা? বাবা, আপনারা এটা করতে পারেন না। পারি, আমরা সব করতে পারি। আর আমাদের কাজে বাধা দেবে বা কোনো সমস্যা করবে এমন বড় কিছু তুমি না মোর্শেদ। সেই ক্ষমতা তোমার নেই। এই ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। বহু বছর আগে আমি আমার ছেলের কাছে ছোট হয়ে গিয়েছিলাম এই একই কারণে। আজ আমি সেটা হতে দেব না। হতে দিলে আমি আবার আমার কাছে ছোট হয়ে যাব। অন্তত আমার ছেলে আমাকে ভালো বাবা হিসেবে আরেকবার চিনবে। ভালো বাবা আর ভালো মানুষ হতে পারবো ওর কাছে। তুমি আর বেশিক্ষণ এ ব্যাপারে আমার সাথে কথা বললে সেই সময়টা তুমি পাবে না মোর্শেদ। তুমি কিছু করার আগেই তোমার নাম মুছে যাবে পৃথিবী থেকে। তোমার ছেলে জানতেও পারবে না কেন তোমার মৃত্যু হয়েছে। আমার ছেলে জানবে। ও না জানলেও আমার কিছু যায় আসে না। আমি কেবল জানি যে এই কাজ আমি হতে দেব না। এই জায়গাটা আমাদের কোম্পানির না, এটা ওই গরিব মানুষদের। ওদের মধ্যে কতজন মরে গিয়েছে, কতজনকে মেরে ফেলেছে আপনার মানুষেরা। আমি চাই না ওরা মরুক। এখানে এই কাজ চলতে থাকলে ওদের কারো থাকার জায়গাটুকু থাকবে না। আর আর এই জায়গাটা, এখানে ওদের মৃত মানুষদের কবর। এখানে আপনি আপনার কাজ চালাতে পারেন না। সব সময় অভিশপ্ত হয়ে থাকবে এই জায়গা। এর সবকিছু এখানে যারা থাকবে তাদের জীবনকেও নষ্ট করে ফেলবেন আপনি। আমি কিংবা কোম্পানি এগুলো কোনো ম্যাটার করে তোমার কাছে? করে না। করলে এই কথাগুলো তুমি বলতে পারতে না। তবে এই কথাগুলো আমার কাছে অনেক মানে রাখে, অনেক বেশি মানে রাখে। আমি আর যাই হোক এখানে কাজ বন্ধ করতে তোমার এই কাজের কথাও আমি মনে রাখবো, কিন্তু আমার কাজে আর বাধা দিও না। সরে যেতে বলছি শেষবারের মতো। আমি যাব না, আমি এখানেই থাকবো। আর যতক্ষণ আপনি কাজ না থামাচ্ছেন এখানেই আছি। দেখি আপনি কিভাবে আমাকে সরান। ঠিক আছে, তুমি যখন এখানেই থাকতে চাও এখানেই থাকবে তুমি সব সময়। ঘুম ভাঙতে খুব পিপাসা বোধ করলো নিলয়। খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিল, খুব খারাপ। ওর এখন কি করা উচিত? স্বপ্ন নিয়ে কিছুক্ষণ ভাবা উচিত, নাকি এইসব ভাবনাকে ছেড়ে দেওয়া উচিত যেগুলো ওকে এই স্বপ্ন দেখতে বাধ্য করেছে? নিশ্চয়ই উল্টোপাল্টা ভাবনার কারণেই এইসব উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে। কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু তবু চোখের সামনে থেকে একটা দৃশ্য সরাতে পারল না নিলয় কিছুতেই। স্বপ্নে নিকষ কালো অন্ধকার ছিল। অসম্ভব সে অন্ধকার একটু হলেও হালকা হয়ে এসেছিল শেষের দিকে। ও পরিষ্কার দেখতে পাচ্ছিল যেন গাড়ির নাম্বার প্লেটটা। এটাই কি কাগজে লেখা ওই নাম্বার? আচ্ছা, খুব কি বেশি ভাবছে না নিলয়? ওর কি ডাক্তারের কাছে যাওয়া উচিত? কিন্তু তার আগে অন্য কারো একজনের সাথে দেখা করা খুব দরকার মনে হলো নিলয়ের। কার কণ্ঠ ওটা? নিশ্চয়ই বাবার কোম্পানিরই কারো হবে। দীর্ঘ চাকরি জীবনে বাড়ি এবং কাজের জায়গার সাথে কোনো সংযোগস্থল রাখেনি মোর্শেদ হোসেন। খুব অল্প বেতনে নিচের অবস্থান থেকে উপরে উঠে এসেছিলেন একটু একটু করে। বাবার চাকরি নিয়ে কেবল কয়েকটা তথ্যই জানে নিলয়। একটা হাউস ডেভেলপমেন্ট কোম্পানির সাথে কাজ করতেন মোর্শেদ হোসেন, না মেঘনা হাউজিং কোম্পানি। সেখান থেকে কেবল একজনকেই চিনত নিলয়, শুধু একজনকে।
কিছু কি ভাবছিস বাবা? না মা, তুমি কখন উঠলে? তোমার শরীর এখন কেমন? এখন ভালো আছি বাবা, অনেক ভালো আছি আগে থেকে। তুমি বকা দিয়ে কথা বলছো না কেন মা? তুমি এত ভালো করে কথা বললেই বুক কেঁপে ওঠে আজকাল। একটু বকা দাও না মা। আমার ঘরে একবার আসবি বাবা? একবার আয় তো। কেন মা, কিছু দেখাবে? হ্যাঁ, কিন্তু তার আগে একটু মনটা শক্ত কর। মনে রাখবি, আমি আর তোর বাবা সবসময় তোর সাথেই আছি। আরেকটা কথা, এমন কথা কেন বলছো মা? আমি জানি বাবা আর তুমি আমার সাথেই আছো। বলো, কি বলবে বলো। তোর বাবার সাথে একবার বাবার কাজের জায়গায় গিয়েছিলিস তুই, মনে আছে? তোর বাবা তোকে নিতে চায়নি, তুই জোর করে সেই যে চলে গেলি। হ্যাঁ মা, মনে আছে, খুব ভালো করেই মনে আছে। কিন্তু সেই কথা এখন কেন হঠাৎ করে বলছো? সেদিন তুই ওখানে কি দেখেছিলি সেটা আমি জানি না। আমি জানতাম না, তোর বাবার কাজ নিয়ে আমি খুব একটা বেশি জানতাম না। কখনো খুব একটা প্রশ্নও করিনি তোর বাবার কাজ নিয়ে। বিয়ের প্রথম রাতে মানুষ কত কিছু বলে তার স্ত্রীকে। তোর বাবার কেউ ছিল না। আমার ছোটবেলাও কেটেছে মামার বাসায়। ওরা যেভাবে পেরেছিল আমাকে খালি বিদায় করে দিয়েছিল, সেটা হলেই তাদের নিশ্চিন্তি। তোর বাবা খুব অদ্ভুত কথা বলেছিল বিয়ের রাতে আমার সাথে। বলেছিল তার কাজ নিয়ে আমি যেন কখনো কোনো কথা না বলি, কোনো প্রশ্ন না করি। আমি কি করেছিলাম বলতো? তুমি বাবাকে অনেক ভালোবাসতে মা। তুমি বাবার সাথে থাকতে চেয়েছিলে, তার সব কথাও মেনে নিয়েছিলে, সেভাবেই থেকেছিলে যেভাবে বাবা চেয়েছিল। তোর বাবা আমার কাছ থেকে আর কিছুই চায়নি কখনো। আমি অবশ্য তোর বাবার কথার বাইরে যাওয়ার চেষ্টা করিনি। ব্যাপারটা এমন না যে আমি তোর বাবাকে ভালোবাসতাম বা তার সাথে থাকতে চাইতাম কেবল। আমি এটা ছাড়া যে কিছু করব সে উপায়ও ছিল না। আমার আর কোনো পথ খোলা ছিল না সামনে। ওই দিন আমি পরে ভেবেছিলাম তোমার কথা শুনলেই ভালো করতাম। বাবার পেছনে যাওয়া আমার উচিত হয়নি। আমি কিছু চাইনি মা, আমি খালি চেয়েছিলাম বাবার সাথে থাকতে। বাবাকে খুব ভালোবাসতাম আমি, তাকে শ্রদ্ধা করতাম, তার সাথে সব সময় থাকতে চাইতাম। ওই দিনের পর কি আর ভালোবাসতে পারিসনি? তোর বাবার প্রতি কি আর তোর শ্রদ্ধা ছিল না? বাবাকে আমি মানুষ মারতে দেখেছিলাম মা, মানুষ মারছিল বাবা নিজের হাতে। এরপরে আমি বাবাকে আর ভালোবাসতে পারবো আগের মতো? তাকে শ্রদ্ধা করতে পারবো? তুমি এটা আমার কাছ থেকে কেন আশা করছো মা? কিভাবে পারতাম আমি? জানি না রে, আমিও জানতাম না তুই কি দেখেছিলে ওই দিন। জেনেছি খুব বেশি দিন না। কে বলেছে তোমাকে এসব? তোর বাবা। বাবা আর নেই মা, বাবা আর নেই। বাবা মরে গিয়েছে, সেটা তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি। তুমি কিভাবে বাবার সাথে কথা বলতে পারো বলো তো? আমাকে বোঝাও প্লিজ, আমি বুঝতে চাই। এসব কি হচ্ছে বা? আমার সাথে এসব কি শুরু হচ্ছে? আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। বাবা মরে গিয়েছে, যা হয়েছে তার নিজের জন্য হয়েছে। বাবার পথ ঠিক ছিল না। আমি যখন পেরেছি নিজের মতন করে টাকা আয় করতে চেয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি বাবার এই টাকা আর নিতে না হয় আমাকে। এখন তো আর বাবা নেই, একেবারেই চলে গেছেন। আমি কি করব বলতে পারো মা? বাবা থেকে কি আমাদের জন্য ভালো কিছু করেছিলেন, করতে পেরেছিলেন? তার থেকে এটাই ভালো যে বাবা আর নেই। জানি না নিলয়, জানি না। শুধু একটা কথা মনে রাখিস, তোর বাবা তোকে খুব ভালোবাসতো। তুই তাকে ভালোবাসিস আর নাই বাসিস, বাবা হয়ে তোর বাবা কখনোই ভুলতে পারেনি নিজের ছেলের কাছে এভাবে ধরা পড়াটা। বাবা হয়ে তোর বাবা কখনোই ভুলতে পারেনি। জানি, আমি জানি মা। বাবা সেদিন আমাকে দেখেছিল, আমি দৌড় দিয়েছিলাম বাবার হাতের রক্ত দেখে। বাবার সাথে ওই দিন আরো মানুষ ছিল। দেখেছিলি সেদিন সেই মানুষগুলোকে? মনে আছে ওদের চেহারা? না, আমি আমি ঠিক মনে করতে পারি না মা। আর সেসব মনে করে কি হবে? একটু আগে একটা স্বপ্ন দেখেছিলি বাবা, মনে পড়ে? মনে পড়ছে? হ্যাঁ দেখেছি, কিন্তু কিন্তু এর সাথে বাবার সম্পর্ক কি? আমি তো এমনিতেই ভুলভাল ভেবে নিয়ে। কেবল মনে রাখিস বাবা, তোর বাবা সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়েছিল যাদের সামনে তোর কাছে ছোট হয়েছিল সে। তারা জানে, তারা সব জানে তোর বাবাকে, তোর বাবার সব কাজকে। আর তোর বাবা তোকে কতটা ভালোবাসতো সেটাও জানে তারা। মনে রাখিস, গাড়ি নাম্বার প্লেটটা ওটা ভুলে যাস না, যত্ন করে রেখে দিস। মা
তুমি এভাবে কথা বলছো কেন মা? আমার ঘরে একটু আয় না বাবা, একটু দেখে যা, একটু আয়। মা 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 তোমার কি হয়েছে মা? মায়ের ঘরে ঢুকে মাকে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গিয়েছিল নিলয়। ব্যাপারটা ভয় পাওয়ার মতোই না, মা বাবার কাছে চলে যায়নি, তবে মায়ের শরীরটা ভালো নেই। ডাক্তারের কথা খুব ভালো করে বুঝতে পারছিল নিলয়। মা হাসপাতালে। একটা দিন পেরিয়ে গেল। পরদিন সন্ধ্যায় কুমকুমকে মায়ের কাছে বসিয়ে রেখে বাইরে গেল নিলয়। গাড়ির নাম্বার প্লেটটা যে ওর কাছে সেটা মার জানার কথা না। মা নিজে কি কাগজটা বাবার ফোনের ভেতর ঢুকিয়ে রেখেছিলেন? কি মনে হতে আবার সে মেকানিকের দোকানে গেল নিলয়। মেকানিক দোকানে নেই, দোকান অন্য কেউ জ্বালাচ্ছে। কি করবে এখন নিলয় বুঝতে পারল না। গাড়ির নাম্বার প্লেটটা খুঁজে বের করতে হলে কি করতে হবে এখন? কোথায় যেতে হবে? পুলিশের কাছে? যদি পুলিশ কোনো সমস্যা করে, যদি আরো বেশি বেড়ে যায় ঝামেলা? না, পুলিশ না, অন্য কোনোভাবে কাজটা করতে হবে। নিশ্চয়ই কেউ না কেউ জানবে এই গাড়ির কথা। বাবার কোম্পানির সাথে সবকিছু কোনো না কোনোভাবে জড়িত। বাবা কি কাজ করতো তার কোম্পানিতে জানতে খুব ইচ্ছে হলো নিলয়ের। কি মনে হতে পুরনো সেই জায়গায় ফিরে গেল সে, যেখানে একদিন নিজের বাবাকে অন্য কাউকে মারতে দেখেছিল নিলয়। কিন্তু সেখানেও এখন বহুতল অ্যাপার্টমেন্ট। দারোয়ানের সাথে কথা বলে খুব একটা বেশি কিছু জানতে পারল না নিলয়। অনেকক্ষণ হাসপাতালে নেই নিলয়। কিছু খাবার নিয়ে ফিরে গেল হাসপাতালে। সে গিয়ে প্রথম যে খবরটা শুনল নিলয়, সেটা হলো মা কোমায় চলে গেছেন। আমি আসলে আপনাদের কোম্পানি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। May I know why you are so interested in our company? আচ্ছা, কি জানতে যাচ্ছেন আপনি? সেটা জানলে আমার জন্য একটু ভালো হতো। ওয়েল, আমি আসলে একজন এমপ্লয়ি সম্পর্কে জানতে চাচ্ছি। উনি আমার বাবা হন। উনি এই কোম্পানিতে কি হিসেবে কাজ করতেন? উনি আপনার বাবা হন? যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? আমি জানি আপনি কি বলবেন। আপনি হয়তো জানতে চাচ্ছেন যে আমার বাবা সম্পর্কে আমি আপনাদের কাছে কেন জানতে আসলাম। আমি তো আমার বাবার কাছ থেকেও এই ব্যাপারটা জানতে পারতাম, তাই না? হ্যাঁ, পারতাম। তবে উনি মারা গিয়েছেন কিছুদিন আগে। আর আমার বাবা খুব রিজার্ভ থাকতেন পরিবারের কাছে। কখনোই আমাদের সাথে নিজের কাজের দায়িত্ব নিয়ে খুব বেশি কথা বলেননি। ও, আই এম সরি। অ্যাকচুয়ালি আমিও খুব একটা বেশি দিন হয়নি এখানে জয়েন করেছি। আমাদের সব কর্মীর নাম এক জায়গায় লেখা আছে। আমি একটু চেক করে জানাচ্ছি। আপনার বাবার নামটা যেন? মোর্শেদ হোসেন। না, আই এম সরি, কিন্তু এই নামে কোনো মানুষ আমাদের অফিসে রিক্রুটেড হননি। মানে যতদূর দেখতে পাচ্ছি যে উনি যদি কখনো কোম্পানিতে কাজ করেও থাকে তবে সেটা অফিসিয়ালি নয়। কিন্তু উনি টানা 22 বছর এই কোম্পানিতে কাজ করেছেন। ওনার নাম থাকবে না সেটা কি করে হয়? আচ্ছা, আপনি কি প্লিজ আপনার মালিকের ঠিকানা বা তার সাথে কথা বলার কোনো উপায় আমাকে বলতে পারবেন? তাহলে হয়তো ওনার সাথে কথা বলে আমি ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হয়ে যেতে পারতাম। হ্যাঁ, সেটা হয়তো বা করা যায়। ওকে, আমাকে একটা কল করতে হবে, একটু অপেক্ষা করুন। হ্যালো স্যার, একজন এসেছেন আমাদের এক কর্মীর ব্যাপারে কিছু তথ্য চাইছেন। নাম? এক্সকিউজ মি, আপনার নামটা? নিলয় হোসেন, মোর্শেদ হোসেনের ছেলে। স্যার, ওনার নাম নিলয় হোসেন। উনি বলছেন ওনার বাবা মোর্শেদ হোসেন আমাদের মেগা বিল্ডার্সে অনেকদিন ধরে কাজ করেছেন, কিন্তু আমি চেক করে দেখলাম ওই নামে কেউ আমাদের এখানে কখনো কাজ করেননি। এক্সকিউজ মি, আপনি ওনাকে বলুন কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছেন আর তার লাশ খুঁজে পাওয়া যায়নি। আমাদের একটা ফ্ল্যাট দিয়েছে মেগা বিল্ডার্স কোম্পানি। হ্যাঁ স্যার, উনি বলছেন ওনার বাবা নাকি মারা গিয়েছেন। আর হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি দেখছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, জি। সরি মিস্টার নিলয়, উনি আপনার সাথে দেখা করতে চাইছেন না। বলুন আমি কি করতে পারি? আমি তো এখানকার একজন সামান্য কর্মী মাত্র। তবে আপনাকে একটা কথা হয়তো আমি বলতে পারি। বুঝতেই পারছেন, কোম্পানির সব কাজ তো আর ঠিকঠাক মতো হয় না, আর তাই এই কোম্পানিগুলোতে মাঝে মধ্যে কিছু মানুষের দরকার পড়ে, ওই জোর করে কাজগুলি করার জন্য আর কি। বলা যায় তার আর কি প্রফেশনাল মাস্তান হিসেবেই। আমি বুঝতে পেরেছি। আমি এখন আসি হারুন সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। এক্সকিউজ মি,
আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনার টেবিলে রাখা কার্ডে দেখেছি, এমন কিছু না। আসি তাহলে আজকে। নিলয় চলে গেল না একেবারে, সে গেল সরাসরি অফিসের গ্যারেজে। কেন যেন মনে হলো ওই গ্যারেজেই গাড়িটা থাকবে, অবশ্যই ওখানে থাকবে গাড়িটা। গাড়িটার নাম্বার লেখা ছিল কাগজে, তার কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। অকারণে কিছুই হয় না, এটাও হয়নি। বাবার মৃত্যু, বাড়ির নাম্বার আর ওই ফোন সব যেন এক সূত্রে গাঁথা। গাড়ি পেয়ে গেল নিলয়। গ্যারেজে দারোয়ান গাড়ির নাম্বার দেখে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো কি করছে নিলয় সেখানে। নিলয় কেবল জানতে চাইল এই গাড়িটা কার। ভুল ভাবেনি সে, কাগজে লেখা নাম্বার প্লেটের সাথে মিলে যায় সে গাড়ির নাম্বার। সেটা মেঘনা কোম্পানির সিইওর গাড়ি। নিলয়ের কাছে একটু একটু করে যেন সবটুকু পরিষ্কার হয়ে যেতে শুরু করলো, কিন্তু পুরো ব্যাপারটা আরো পরিষ্কার করে দেখার প্রয়োজন মনে হলো নিলয়ের। মনে হলো কিছু রহস্য হয়তো ওই মোবাইল ফোনে আটকে আছে। কি এমন আছে ওই ফোনে? অবশেষে মেকানিককে পাওয়া গেল, তবে তার আগেই খেয়াল করলো নিলয় ওর পেছনে লোক লেগেছে, কেউ একজন ফলো করছে তাকে। সে যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে একটা গাড়ি। ব্যাপারটা যাচাই করে নেয়ার জন্য সিগারেট কিনতে দাঁড়ালো নিলয়, সেখানেও দাঁড়ালো গাড়ি। মেকানিকের দোকান পর্যন্ত গাড়িটা দেখলো নিলয়, তারপর ঢুকে গেল দোকানে। ওকে কেউ ফলো করুক আর না করুক তাতে কি আসে যায়? আরে মামা, কেমন আছেন? আমি কয়দিন ছিলাম না দোকানে, শুনলাম আপনি নাকি খোঁজ করছিলেন। আপনি বলেছিলেন মামা কাল কিংবা পরশু আসতে, এই জন্যই আর কি। আমার মায়ের শরীরটা খারাপ, হাসপাতালে রাখতে হয়েছে। ব্যাপারটা জানা খুব দরকার। যদি আপনার হুজুর কিংবা পীর ফকির কোনো উত্তর দিতে পারে এই মোবাইলের ব্যাপারে, সেটা অনেক উপকারের হবে মামা, খুব ভালো হতো তাহলে। আমি জানতাম আপনি এমনটাই বলবেন। কিভাবে জানলেন? হুজুর আমার আগেই বলছিল, তাই আমি জানি আপনার মনে হবে আমি উল্টাপাল্টা বলতেছি, সুযোগ নিয়ে এইসব ভংসং বলতেছি, কিন্তু হুজুরের কেরামতি তো দেখেন নাই। আপনার ফোন তার কাছে নেওয়ার পর সে জিজ্ঞেস করছে ফোনের ভেতরে একটা কাগজ, সেটা কই? সেটা খুব দরকার, আর তার চাইতেও বেশি দরকার আপনারে নিয়ে যাওয়া। হুজুর আপনারে দেখতে চায়। আমি হুজুরে বলছিলাম আপনি যাবেন না, আপনি এইসবে এমন বিশ্বাস করেন না, কিন্তু তিনি বারবার বলছেন যে আপনি যাইবেন। আমি জানতাম মামা আপনি যাইবেন, কারণ হুজুরের কথা আমি বিশ্বাস করি। আপনিও করবেন মামা, শুধু একবার গিয়া দেখেন। আপনার নাম কি মামা? আসলাম মেকানিক নামেই সবাই চেনে আমারে। এই নেন আসলাম মামা, কিছু টাকা ধরেন। আমার জন্য অনেক করলেন আপনি, আমার জন্য এখন দোকান ছেড়েও যাচ্ছেন। আপনার অনেক ক্ষতি করে দিচ্ছি আমি, তারপরেও মামা প্লিজ একটু নেন। এর বেশি আমি দিতে পারবো না আপনাকে, আমার কাছে খুব বেশি টাকা নেই। যা ছিল সেটাও মায়ের চিকিৎসায় খরচ হয়ে যাচ্ছে, এইটুকু আপনি রাখেন। হুজুর আরো একটা কথা বলছে মামা। কি বলেছেন হুজুর? বলছে আপনি অনেক ভালো মানুষ। এইটাও আমি বিশ্বাস করি। আমি ভালো মানুষের জন্য এমনিই করি মামা, টাকা লাগবো না। 1-2 দিনের টাকা দিয়ে কি আর হইব? আপনার উপকার হইলে আমার ভাল লাগবে, খুব ভাল লাগবে। আপনি সত্যি কোনো টাকা নেবেন না মামা? না মামা, আর যাই করেন টাকা দিয়েন না আমারে, আমার ভাল লাগবে না। এর চাইতে আপনার লগে না গেলেও ভালো, কিন্তু টাকা দিয়েন না। আপনারে ভাঙ্গা আমি খাবো এই মানুষ আসলাম না। হুজুর আরেকটা কথা বলেন নাই আসলাম মামা? কি? হুজুরের বলা উচিত ছিল যে আপনিও একজন খুব ভালো মানুষ। আরে কি যে বলেন মামা। হুজুরের বাড়ি ঠিক যেমনটা ভেবেছিল নিলয় তেমন না, কোনো মানুষ নেই, আর 10টা সাধারণ বাড়ির মতোই, মধ্যবিত্তের একটা বাড়ি। বাইরে থেকে দেখেই বোঝা যায় যে খুব কষ্টে দিন আনে দিন খায় অবস্থা। হুজুর যে টাকার জন্য মানুষকে বোকা বানায় না, সেটা বলে দিতে হলো না নিলয়কে। কেন যেন মনে হলো তার এখানে কাজ হবে, এখানে নিজের প্রশ্নের উত্তর পাবে সে। কিন্তু ঠিক কতটা সাহায্য করতে পারবেন হুজুর, সেটা নিয়ে সন্দেহ কাজ করছে নিলয়ের মনে। প্রশ্ন ভরা মন নিয়ে হুজুরের দরজায় টোকা দিল সে। পেছনে আসলাম মেকানিক, তার মুখ ভর্তি হাসি। সে জানে ভেতরে ঢুকলে হুজুরের দেখা পেলেই নিলয় বুঝতে পারবে যে সে সত্যি কথা বলছিল, একটা বর্ণ মিথ্যেও বলেনি সে। এসেছেন তাহলে? জানতেন আসবো? আসলাম মামা জানিয়েছে নিশ্চয়ই? না, কিছু ব্যাপার আছে,
আমার পোষা জিন আছে, অন্তত আমার তাই বিশ্বাস। তারা মাঝে মধ্যেই নানা খবর আমাকে জানিয়ে দেয়। আমি তাদের মারফতেই কিছু কথা আগে থেকে জানতে পারি। এমন কিছু জানতে পারি সহজে যেগুলোর কাছে যেতে আরো অনেকটা সময় লেগে যাবে মানুষের। কথাগুলো সত্যি না মিথ্যা সেটা বুঝতে পারছি না। আপনার আয়ত্তে জিন এলো কি করে? আর তারা আপনাকে এত খবর আগে থেকেই দিলে আপনি এত গরিবী হালে আছেন কেন? আপনার তো আরো ভালো জীবন যাপন করার কথা। হ্যাঁ, তা ঠিক, সবাই তেমনটাই ভাবে। প্রথম প্রশ্নের উত্তর খুব সহজ। জিন খুব বেশি নেই আসলে আমার কাছে। এর মধ্যে কেউ আছে যারা আমার কাছে থাকতে ভালোবাসে। আমি তাদের মনিব না, তারা আমার কাছে থাকতে বাধ্যও না, তারপরেও থাকে। হয় না, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন থাকে, এই জিনদেরকে তেমনটাই ধরে নিন। আর বাকিরা আমার কাছে হয়তো দেনায় ঋণী। আমার টাকা নেই, তাই টাকার ঋণ করানোর উপায়ও নেই। জিনেরা টাকার জন্য ঋণী থাকবে সেটাও না, অন্য অনেক কাজের হিসেব নিকেশ থাকে। কিছু জিন ভালো, কিছু জিন অতটা ভালো না। সেই খারাপ জিনদের বশ করতে হয়, আয়ত্তে আনতে হয়। এমন নানা ব্যাপার আছে। তবে আমার সাথে তাদের সবারই কোনো না কোনো সম্পর্ক আছে দেখেই তারা এইখানে। আর আমি এত গরিব কেন? কোথায় গরিব? টাকা পয়সায়? আপনার কি মনে হয় টাকা পয়সা চাইলে আমি জিনদের সাহায্য ছাড়াই করতে পারতাম না? শুধু ইচ্ছে নেই। কি হবে বলেন? সময় আর দিন তো চলেই যাচ্ছে। ছেলে মেয়েদের জন্য যতটুকু করা দরকার করেছি। আর কিছু করে আর অনেক জমিয়ে লাভ কি? অন্তত আমার ছেলে মেয়েরা আমাকে কারো রক্তে হাত রাঙাতে দেখেনি। আপনি জানেন? কিভাবে জানলেন? বলছিলাম না, এই আসলাম মানুষটারে আমি বড় ভালোবাসি। সে আমার কাছে খুব একটা কাজ নিয়ে কখনো আসে না। আমি গরিবের মধ্যে গরিব। সবাই ভাবে আমি ধড়িবাজ ধরনের, যে কেবল কথাই বলি, কথা বিচ্ছা খাই। তারা দেখতে চেষ্টা করে না আমার কাজকে। মানুষ বলতে মজা পায়, তাই বলতে থাকে। কথার অনেক ধার নিলয় সাহেব। আপনার বাবা যে আটকে গিয়েছিল সেই কথার ধারে, একজন তার কথা শুনেই বুঝে গিয়েছিলেন যে এই মানুষটাকে কাজে লাগানো যাবে, সে সব করতে পারবে। কার জন্য সব করতে পারবে জানেন? নিজের জন্য। বাবা যদি আর কারোর জন্য কিছু ভাবতো তাহলে এমন কখনো হতোই না। আপনার বাবা যা করেছিলেন সব তার পরিবারের জন্য করেছিলেন। আপনি কি ভাবছেন আপনাদের যে ফ্ল্যাট দেওয়া হয়েছে কোম্পানি থেকে সেটা সত্যি? কোম্পানি সেটা দেয়নি আপনাদের। আপনার বাবা কষ্ট করেছেন, তার ফলও পেয়েছেন। আর পাপ, যে পাপগুলো বাবা করেছিল সেগুলোর শাস্তি? সেগুলোর শাস্তি কেন আমার মা পাবে? আপনার মা মুখে বলেন তিনি আপনার বাবার সাথে থাকতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তিনি আপনার বাবাকে অত্যন্ত ভালোবাসতেন। উনি যদি চলেও যান তাহলেও মনে কষ্ট নিয়েন না। আপনার মা যাকে ভালোবাসতেন তার অভাবেই খারাপ আছেন, আর কিছু না। বাদ বাকিটা ভাগ্যে যা থাকে। সবাই সবকিছু সহ্য করতে পারবে এমনটা তো না। আপনি আসলাম মামার কথা বলছিলেন? হ্যাঁ, আসলাম যখন আমার কাছে আপনার ব্যাপারে আসলো, আমি প্রথমে খুব মেজাজ গরম করেছিলাম, রাগ করেছিলাম। আমি এই ব্যাপারগুলো একদম পছন্দ করি না। কিন্তু যখন জানতে পারলাম আপনার বাবাকে নিয়ে আপনি কষ্টে আছেন, আর এটা একটা মানুষের কষ্টের গল্প, তখন নিজেই কৌতূহলী হলাম। এক এক কইরা সব তথ্য জড়ো করলাম। আজ আপনি যা জানতে গিয়েছিলেন আপনার বাবার কোম্পানিতে, আমি সেই সব আপনাকে বলতে পারি, যদি 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 আপনি শুনতে চান তাইলে। আমি জানি না আপনি হয়তো এতটা সময় আমারে দিতে পারবেন না। পারবো, আমি পারবো। হয়তো পারবেন, তবে আপনার পেছনে যে মানুষগুলা লাইগা আছে, অনেকক্ষণ ধইরা তারা আপনারে অনুসরণ করতেছে। হয়তো তাদের চোখ বাঁচাইয়া খুব বেশিক্ষণ এইখানে আপনি থাকতে পারবেন না। ওরা আমাকে ফলো করছে কেন?
আমি তাদেরকে চিনি না পর্যন্ত। কে চায় নিজেদের কুকর্ম প্রকাশ করতে? আর আপনার বাবা যাদের কাছে প্রচুর টাকা পেতেন, তাদের তথ্য আপনি জেনে গেলে হয়তো সেই টাকাগুলো ফেরত দিতে হইব। কিসের টাকা? মানুষ মারার জন্য বাবা যে টাকাগুলো নিত ওদের কাছ থেকে, সেটা? আপনার শুনতে খারাপ লাগবে জানি, কিন্তু কথাগুলো সত্য। আর সত্য কথা কড়া হইলেও শোনার দরকার। আপনার বাবা একজন খুনি ছিলেন, সন্ত্রাসী ছিলেন, প্রচুর মানুষকে মেরেছেন, ধমকাইছেন। নিজের পরিবারটারে টিকায় রাখার জন্য এমন প্রচুর কাজ করছেন তিনি। কিন্তু আমাদের বাড়িতে কখনোই তো এত বেশি সচ্ছলতা দেখা যায়নি। বাবা তাহলে এত খারাপ কাজ করেও বেশি টাকা আয় করেননি, এমনটাই বলতে চাচ্ছেন নাকি? এই কথা কে বিশ্বাস করবে? তোমার বাবা, বলেছিলাম না, কথার একটা ধার আছে, আলাদা রকম ধার। তোমার বাবা কথার ফাঁদে পড়ে গিয়েছিল। তার সবচাইতে দুর্বল স্থানের খোঁজ পেয়ে গিয়েছিল একজন প্রফেশনাল কিলার। অনেক টাকা পয়সা ছিল সেই কিলারের, কিন্তু সম্মান ছিল না সমাজে। সম্মান টিকায় রাখতে তার দরকার ছিল এমন একজন মানুষ যে তার জন্য কাজ করে দেবে, যত খারাপ কাজ সেইগুলারে সামলাবে। আর অন্যদিকে সেই খুনি গইড়া তুলব একের পর এক রাজ্য। কত কিছু আছে তোমার বাবার কোম্পানির মালিকের, তা জানো? দুঃখিত, আমি তুমি কইরা বইলা ফেলাইছি। ব্যাপার না, আপনি জ্ঞানে আর বয়সে আমার থেকে বড়ই হবেন। আর সম্বোধনে কি আসে যায় বলেন? সবচাইতে বড় ব্যাপার হলো আপনি কি ভাবছেন আর আপনি মানুষটা কেমন, সেটাই, তাই না? তুমি সেইটা তোমার বাবার ব্যাপারে কবে বুঝবা? তোমার বাবার সবচাইতে বড় দুর্বল জায়গা ছিল তার পরিবার। তার নিজের পরিবারকে টিকায় রাখার দরকার ছিল। কিন্তু আমার বাবাই কেন? আর কোনো মানুষ কি ছিল না? আমার বাবাকে আর সবার মধ্যে থেকে বেছে নিতে হলো কেন ওই পেশাদার খুনিটার? সব ভাগ্য। ভাগ্য আমাদের কারে কোথায় নিয়ে ফেলে সেটা বোঝা খুব মুশকিল। তোমার বাবার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কখনো জানতে ইচ্ছা করছে তোমার বাবা আর মায়ের বিয়ের পর কেমন ছিল তাদের সংসার? কখনো জানতে চেয়েছো? আমি জানি চাওনি, কারণ তুমি যখন জানতে চাইতে পারতে তখন তোমার বাবা তোমার কাছ থেকে, তোমার মন থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু তাদের শুরুটা খারাপ ছিল, খুবই খারাপ। তোমার মাকে নিয়ে তোমার বাবা একটা সময় বস্তিতে অনেকটা দিন কাটাইছেন। সেইখানে তোমার মাকে বাড়িতে রাইখা তোমার বাবা বাইরে কাজ খুঁজা বেড়াইতেন। সেইখানে জীবন সভ্য না, অসভ্য। আর সেই অসভ্যর ছায়া তোমার মায়ের গায়ে পড়তে দেননি তোমার বাবা। না চাইতেও খুন করতে হয়েছে তাকে। আর সেই খুনের দায়ে জেলে যায় তোমার বাবা। সেইখানে তার দেখা হয় ফররুক কালামের সাথে। ফররুক কালাম? উনি কে? তোমার বাবার কোম্পানির মালিক। তাকে তোমার না চেনারই কথা। তোমার জন্ম আরো আগে হইলে হয়তো তুমি খারাপ আর সন্ত্রাসী হিসাবে এই মানুষটারে চিন্তা। কিন্তু তোমার বাবা এই মানুষটার সব খারাপের দায়ভার নিয়ে নেয়। বদলে বেরিয়ে আসেন জেল থেকে। নিজের পরিবারকে সুস্থ একটা জীবন দিতে গিয়ে অনেকটা হারিয়েছেন তোমার বাবা। সেটা তুমি না বুঝলে কে বুঝবে বলো? আমার বাবার হত্যাকারী কি সেই মানুষটাই, ফররুক কালাম? আমি কোন কোম্পানির মালিককে সেটা নিয়ে কখনোই চিন্তা করিনি। আর সেটা আমার বাবার সাথে কোনোভাবে সম্পর্কিত হলে তো আরো করিনি। কেন? কারণ তুমি তাকে পছন্দ করতে না? না, আমার মানতে খুব কষ্ট হতো। আপনি নিশ্চয়ই বুঝবেন ওই বয়সে আমি কি দেখেছিলাম আর সেটা আমার উপরে কেমন প্রভাব ফেলেছিল। বুঝি। তবে মনে রাখো, তুমি ঠিক পথেই আছো। তোমার বাবা অনেকের রক্তে হাত রাঙাইছেন, তবে পরিবারের রক্ষার জন্য ঠিক কতটা যাওয়া যায় সেটা তুমি ভালো বুঝবে। তুমি তার জায়গায় থাকলে কি করতে সেটাও ভাইবা দেখো একবার। মায়ের পাশে থাইকো। মানুষ হিসাবে তোমার বাবা হয়তো ঠিক ছিলেন না,
কিন্তু বাবা হিসাবে হয়তো ছিলেন, সেটা বিচার করবা তুমি। এখন যাও, তোমার পেছনে ওরা আসছে, যে কোনো সময় তোমার যে কোনো অঘটন ঘটায় ফেলতে পারে। তোমার সতর্ক থাকা উচিত। যাচ্ছি, আমি যাচ্ছি, কিন্তু তার আগে বলুন প্লিজ, ওই মোবাইল নাম্বারের সাথে এসবের সম্পর্কটা কোথায়? মোবাইলের আসলে কোনো কাজ নেই, ওটার কাজ ওই পর্যন্তই ছিল। মানে? মোবাইলটা কোথায় পাইছিলা মনে করতে পারো? বাবার পকেটে, মানে আমার যতদূর মনে পড়ে বাবার পকেটেই ছিল ওটা। বাবাকে পাওয়া যায়নি, বাবাকে একটা পুরো আস্ত মানুষ হিসেবে পাওয়া যায়নি, তবে তার মোবাইল সহ জামা কাপড় অক্ষত ছিল, সেগুলোতে খুনি হাত দেয়নি। ওটাই ছিল তোমার বাবার শেষ বাহন। তিনি সেইটার মাধ্যমে তোমাদের কাছে কোনো একটা তথ্য পাঠাতে চাইছিলেন। কি তথ্য সেইটা নিশ্চয় এখন বুঝতে পারছো তুমি। ফোনটার মধ্যে কোনো ব্যাটারি ছিল না, তবে একটা কাগজ ছিল। সেই কাগজটুকুকেই তোমার বাবা তোমাদের হাতে পৌঁছে দিতে চেয়েছিলেন। ওই কাগজে লেখা গাড়ির নম্বর বাবার কোম্পানির মালিক ফররুক কালামের। উনি কি তাহলে বাবাকে? তুমি কিছু স্বপ্ন দেখেছিলে, অন্তত আমি তাই জানি। তোমার বাবা সবসময় কোনো না কোনো ভাবে যতটা সম্ভব তোমার সাহায্য কইরা গেছেন নিজের খুনিরে খুঁজা বাইর করতে। তার সম্পর্কে তোমার যে খারাপ ধারণা ছিল সেটারে ভাঙ্গা ফেলার জন্য তিনি কিছু করতে চাইছিলেন। কোনো একটা অন্যায় হতে দিতে চাননি। আমি সেইখানে ছিলাম না, তুমিও ছিলে না, কিন্তু তোমার স্বপ্নে কিছু তো দেখেছো, তুমি কিছু তো নিশ্চয়ই শুনেছো। শুনেছি, একটা কণ্ঠ বারবার আসছিল আমার স্বপ্নে। বাবা কিছু একটা করতে নিষেধ করছিল একজন মানুষকে, কিন্তু বাবাকে বারবার ভয় দেখাচ্ছিল সেই কণ্ঠটা। কখনো ফররুক আলমের কণ্ঠ শুনেছো? শুনে দেখো তাহলে। আমার মনে হচ্ছে তোমার স্বপ্নে কোনো ভুলভাল কিছু ছিল না, ওটা তোমাকে শোনানো হয়েছে। কথাগুলো তোমাকে শোনাতে চেয়েছে তোমার বাবা। তোমার বাবাই চাইছিল মোবাইলটা যেন তোমার হাতে যায়, আর তার জন্য দরকার ছিল একটা কারণ। তোমার মায়ের কাছে তোমার বাবার কল আসা ছিল সেই কারণ। কিন্তু এসব শুনতে কোনো বাজে গল্পের মতো মনে হয়। বাস্তবে এমন কিছু হতে পারে না হুজুর। আমার বাবা মরে গিয়েছেন, তাকে কেউ মেরে ফেলেছে মানছি যে সে ভালো বাবা ছিল, সে আমাদের ভালোর জন্যই সবকিছু করেছে। কিন্তু তবু এই ব্যাটারি ছাড়া একটা ফোন চলছে বা আমার বাবা আমাকে স্বপ্নে দেখাচ্ছে, এইসব বিশ্বাস হতে চায় না। বিশ্বাস সহজে আসে না নিলয় সাহেব। বিশ্বাস ধীরে ধীরে মজবুত হলে সেটা ভাঙতে কঠিন হয়, সময় লাগে। খুব সহজে কিছু বিশ্বাস করে ফেলা উচিত। আমাকেই বা তুমি বিশ্বাস করছো কেন? পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যেগুলোর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। ভেবে নাও এমন কিছুই হয়েছে তোমাদের পরিবারের সাথে, কিন্তু অবিশ্বাস্য হইলেও সেটা তো হইছে, তাই না? তোমার বাবার কোম্পানির মালিক, মানে এক সময়ের সেই ভয়ঙ্কর সন্ত্রাসী ফররুক কালাম তোমাকে খুঁজা নেবে। তোমার তার কাছে যাওয়ার দরকার পড়বে না, শুধু প্রস্তুত থাইকো। আর মনে রাখো, ফররুক কালাম কেবল টাকার জোরে নিজের শরীর থেকে মানুষের রক্তের গন্ধ সরাইছে। বাস্তবে কিন্তু সেদিনের সেই সন্ত্রাসী এখনো তাই আছে। তাই সাবধানে থাইকো। আমি খবর রাখবো এখান থেকে। আশা করি কোনো সমস্যা হইব না। যদি হয় আমি হয়তো সাহায্য করতে পারবো কিছু। তবে তুমি শক্তি রাখো মনে। আজ তাহলে আসি। এসো। আমিও তাহলে গেলাম হুজুর। পরের দিন বেশ ছটফটানিতে কাটল নিলয়ের। সবসময় বুঝতে পারছে কেউ একজন নজর রাখছে তার উপরে, কিন্তু কে কিংবা কোথা থেকে সেটা বোঝার কোনো উপায় নেই। একটা দিন পরেই নিজের এই ভয়, ছটফটানি আর সন্দেহের উত্তর পেয়ে গেল সে। আসলেও কেউ যে তার দিকে নজর রাখছে সেটা বোঝা গেল হাসপাতালে ঢুকতেই।
মাকে দেখতে একবার হাসপাতালে আসে সকালে নিলয়। কুমকুম থাকে সেখানে। মায়ের কিছু বোঝার কোনো ক্ষমতা নেই, তবে কুমকুম হাসপাতাল থেকে সরতে চায় না। কোনোভাবে তার মনে বদ্ধ ধারণা জন্মেছে যে মা সব দেখতে পারে, শুনতে পারে, কেবল তার নড়াচড়ার শক্তিটুকু নেই বলে উঠে কুমকুমের কাছে আসতে পারছে না। নিলয় কিছু বলে না বোনকে, জোরও করে না। বাবা কখনো কুমকুমকে মারেনি, বকেনি, নিলয়কেও একটা উঁচু স্বরে কথা বলেনি। আজকাল এইসবই ভাবে নিলয়। আসলে কি বাবা এত বেশি খারাপ ছিল? আর সবার বাবার মতো কি ভালোবাসতো না বাবা নিজের সন্তান আর পরিবারকে? কি করতো নিলয় এমন কোনো পরিস্থিতিতে পড়লে? নিজের পরিবারকে রক্ষা করতে চাইতো নাকি অন্যদের বাঁচাতে চাইতো? এমন সব মানুষকে যাদের সে চেনে না পর্যন্ত। কিন্তু এত যুক্তি দিয়েও বাবার করা অপরাধের ভার কমাতে পারে না নিলয়। তবে এটাও সত্যি যে সবটা জানার পর আর বাবাকে অতটা খারাপ কেউ বলে মনে হচ্ছে না। মনের ভার একটা দিক দিয়ে হলেও কমে গেছে। বাবা আর এখন পশু নেই। বাবার আকারটা একসময় বিশাল বড় ছিল নিলয়ের কাছে, পরে সে আকার কমে গিয়েছিল একটু একটু করে। সবটা জানার পর আকারটা যেন আবার ফুলে ফেপে উঠেছে। হাসপাতালে ঢোকার সময়ও এই সবই চিন্তা করছিল নিলয়। কিন্তু নিলয়ের ভাবনায় ছেদ পড়ল কুমকুমের ছুটে আসা দেখে। কিছু কি হলো মায়ের? ধক করে উঠল নিলয়ের মনটা। না, মায়ের কিছু হয়নি, কিন্তু নিলয়ের জন্য একটা চিঠি আছে। ভয়ে ভয়ে নিলয়ের হাতে চিঠিটা দিল কুমকুম। সেখানে লেখা, যে চলে গেছে তাকে ভুলে যাও, না হলে যারা আছে তারাও চলে যাবে। এটা কি হুমকি ছিল? এই কথাই কি বলেছিলেন হুজুর সেদিন? সত্যি কি আর কয়েকদিন এভাবে কাটলে ফররুখ কামাল নিলয়ের বাবার হত্যাকারী তার নিজের সামনে এসে ধরে দেবে? কুমকুমকে মায়ের কাছে পাঠিয়ে দিল নিলয়। ভয় পাবে সে নাকি পাবে না? সারা রাত ঘুম হয়নি। হাসপাতালের একটা দেয়ালে হেলান দিতেই যেন চোখের সামনে অন্ধকার নেমে এলো নিলয়ের। নিলয়, নিলয়, হ্যাঁ বাবা, বাবা তুমি, বাবা তুমি এসেছো? হ্যাঁ বাবা, আমি আমি এসেছি। আমি কি উল্টোপাল্টা ভাবছি বাবা, নাকি তুমি সত্যি আছো? সত্যি এসেছো তুমি? আমার কাছে কেন এসেছো বাবা? কেন বারবার আসছো? আমি কি করব? কি করব বলো বাবা? আমি চাই তোমাকে যারা মেরেছে তারা শাস্তি পাক, কিন্তু মা আর কুমকুম, ওদের সাথে যদি কিছু হয়ে যায়? সেজন্যই আমি এসেছি বাবা। দরকার নেই, কোনো দরকার নেই এসবের। আমার খুনি শাস্তি পাক, সেটা আমি চাই। তবে তার আগে আমি চাই তোরা সবাই ভালো থাকিস। তোদের জন্যই তো এত কিছু করা। তোরা ভালো না থাকলে আমার কোনো চাওয়াই আর থাকবে না। কোনো দরকার নেই, কোনো দরকার নেই এসবের। কিন্তু আমি চাই তোমাকে যারা এমন করতে বাধ্য করেছে, যাদের জন্য সারাটা জীবন আমি তোমাকে খারাপ বলে জেনে এসেছি, তাদের শাস্তি দিতে। কিছু তো শাস্তি তাদের পাওয়া উচিত বাবা। উচিত, আর তারা সেটা পাবে। কিন্তু তার জন্য তোদের এভাবে আমি বিপদের মুখে ফেলে দিতে পারবো না। তোমাকে কে মেরেছিল বাবা? ওই কণ্ঠটা কার ছিল? ফররুখ কামালের? আমাদের তুমি কেন কিছু বলনি বাবা? কিছু তো বলতে পারতে। আমাদের জানার দরকার ছিল সবকিছু, অন্তত আমি বড় হওয়ার পর। ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি। চাইনি তোরা কষ্ট পাস, কিন্তু আমি কিছু না বলাতে তোরা যতটা কষ্ট পেয়েছিস, তুই যতটা কষ্ট পেয়েছিস, সেটাও এখন ভাবলে নিজেকে খুব অপরাধী লাগে। সব সময় তাই লাগতো। নিজেকে খুব বাজে কেউ মনে হতো। আমি কারো গায়ে হাত তুলি কিংবা কাউকে মারি, অপরাধবোধ কেবল একটাই কাজ করত, আমার ছেলে আমাকে ভালো মনে করে না, আমার ছেলে তার বাবাকে খারাপ মানুষ ভাবে। এখন তো তুই সব জানিস, এখন তো আমাকে খারাপ মানুষ ভাবিস না, তাই না বাবা? বল, সত্যি করে বল, এখনো কি আমাকে তুই? জানি না বাবা, আমি তোমাকে আবার আগের মতন ভালোবাসতে পারছি বাবা। তবে মনে হচ্ছে তোমার পাপের বোঝাটা যেন আমার ঘাড়ে চলে এসেছে। তুমি যাদের ক্ষতি করেছো তাদের কোনো রকম ক্ষতিপূরণ না করে হয়তো মন শান্ত হবে না। সেটা হওয়ার না রে। কত মানুষকে ঘর ছাড়া করেছে তোর বাবা, সেই তালিকা করা মুশকিল। শুধু দোয়া করতে পারিস আমার জন্য। জানি না কি হবে, কিন্তু যেটাই করি আমি খারাপ ছিলাম না, কখনো হতে চাইনি। আর যাই হোক, তুই অন্তত ভুল বুঝিস না আমাকে। আমি শেষ পর্যন্ত ঠিক করেছিলাম আর না, এবার থেকে আর কোনো অপরাধের সাথে থাকবো না। বাধা দেব,
বাধা দেব খারাপ কাজ দেখলে। তার ফলাফল তো দেখেছিস বাবা। আমি চাই না তোদের সাথে এমন কিছু একটা হোক। কোনো ভুল করিস না, মাথা গরম করে কোনো কাজ করিস না। আমি জানি না আমি কি করব, কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আবার তুমি ফিরবে না, এটা আমি বদলাতে পারবো না। কিন্তু আমি মা আর কুমকুমকে... বাবা, বাবা তুমি কোথায় গেলে? বাবা, বাবা। ভাইয়া, ভাইয়া কি হয়েছে? এই যে আমি এখানে। বাবা নেই, বাবা নেই ভাইয়া। মা, মা কেমন যেন করছে। তুই একটু আয় না প্লিজ, তাড়াতাড়ি আয়। কিছু হয়নি। নীলয়ের মা এখনো ঘুমায়। কুমকুম একটু বাড়তি চিন্তা করছে সবকিছু নিয়ে। কুমকুমকে কি ঢাকার বাইরে কোথাও রেখে আসা উচিত? কোনো আত্মীয়র বাড়িতে? নিজের কোনো যোগাযোগ রেখে ভালো ব্যবহার করে চলা আত্মীয়ের কথা মনে পড়ল না নিলয়ের। কিন্তু বাবা নাকি বাকিরা, কি করবে নিলয়? মোর্শেদ আলম এসেছিলেন নিলয়কে নিজের মনের কথা বলতে, কিন্তু তিনি যে নিলয়কে আরো বেশি অস্থির করে দিয়ে গেলেন সেটা বুঝে ওঠার আগেই নিলয় হারিয়ে গেল। তাকে হারিয়ে যেতে সাহায্য করলেন ফররুখ কামাল। নিলয়ের জ্ঞান ফিরল 4 ঘন্টা পর। হ্যালো নিলয়, আপনি কে? আমাকে চিনছো না? না, চিনছি না। তবে এই গলা, এই কণ্ঠ, এই কথা... আপনি ফররুখ কালাম? আপনি বাবার অফিসার? না, বস নয়, বলো সহকর্মী। আমাদের পেশা ছিল এক, খুন। মানুষ খুন করে মজা পেতাম আমরা। আপনি পেতেন, বাবা না। বাহ, বাবার প্রতি দেখছি বেশ ভালোবাসা আছে। তাই ভালোবাসা কি সবসময়ই ছিল, নাকি হুট করে জন্ম নিয়েছে? কেন এমন ভালোবাসা দেখানো হচ্ছে বাবার প্রতি? কেন এত খোঁজ করা হচ্ছে বাবার মৃত্যু, বাবার খুনি, এসব শব্দের? ভালোই তো আছো নাকি? একটা বাসা দিয়েছি থাকার জন্য, আর কি চাও? বাবা, আমার বাবার... হ্যাঁ, তা ঠিক। কোথা থেকে খবর পেয়েছো জানি না, তবে হ্যাঁ, বাসাটা তোমার বাবা তার আয় করা টাকা দিয়ে কিনেছিল। আর সে টাকা এসেছিল কার কাছ থেকে? আমার কাছ থেকে। তাই ওই বাড়িটা তোমাদেরকে দিয়েছে। কার টাকায় থাকছো ওখানে? অবশ্যই আমার টাকায়। নাকি বলো, যুক্তিটা কি খুব খারাপ হলো? ততটাই খারাপ হলো যতটা আপনার কারণে মরে যাওয়া মানুষগুলোর মৃত্যুর দোষ আমার বাবার ঘাড়ে এসে চাপার ব্যাপারটা। ওটার যেমন কোনো মানে হয় না, তেমনি আপনার এই যুক্তিরও কোনো মানে দাঁড়ায় না। যাই হোক, আমি এখন ঠিক বুঝতে পারছি না তোমার সাথে কি করব। তুমি এখন বাইরে বেরোলে এইসব ব্যাপার নিয়ে আবার গোয়েন্দাগিরি শুরু করবে নাকি? নাকি ভালো ছেলের মতো যেমন ছিলে তেমন করেই থাকবে? এইটা আমাকে একটু গুছিয়ে বলো তো প্লিজ, তাহলে আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো। কিসের সিদ্ধান্ত? আমাকে বাঁচিয়ে রাখবেন নাকি মেরে ফেলবেন, সেই সিদ্ধান্ত? বাব্বা, এই ছেলে তো বেশ চালাক আছে। তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখতে হয়। এই কেমন হবে বলো তো? একটা অফার আছে তোমার জন্য, তুমি বেঁচে থাকবে। আর তোমার এই যে চিন্তা ভাবনা, গোয়েন্দা স্বভাব, এইটা তুমি কাজে লাগাবে আমার জন্য। না, এইখানে তোমার বাবার ভূমিকায় থাকবে অন্য কেউ, আর কলকাঠি নাড়াবে তুমি। তাহলে কি বলো, ওই কথাই থাকলো তো? তোমার আসলে কোনো উপায়ও নেই আমার কথা না মেনে। তোমার বাবারও ছিল না, তোমারও নেই। তুমি আর যাই করো না কেন, তোমার রক্তে কোনো খুনির রক্ত নেই। তোমার বাবা লোক ভালো ছিল। প্রত্যেকটা মানুষকে খুন করার আগে আমি তার হাত কাঁপতে দেখেছি। এটা খুনির জন্য এটা খুব বাজে একটা ব্যাপার। তবে তোমার বাবা যাতে খুনি ছিল না, তাই আমি সেসব গায়ে মাখিনি। আর যত যাই হোক, এত কিছু যে আমার জন্য করেছে, তার একটু সমস্যা তো আমাকেও চোখের আড়ালে রাখতে হয় নাকি? আমি যদি আপনাকে না বলি তাহলে কি করবেন? তোমার মা বোন মরবে, তবে সবার আগে মরবে তুমি। তুমি মরে যাবে, শেষ, ব্যাস। আর তোমার আয় রোজগার ছাড়া আমি ছেড়ে দিলেও তোমার বোন আর কোমায় থাকা মা খুব বেশি কিছু করতে পারবে বলে আমার মনে হয় না, তাই না? তাই তো? কিন্তু তবুও আমি আমার বাবার মতন কোনো কাজ করব না। আমি আপনাকে না বললাম, আমি আপনার সাথে কাজ করতে চাই না। তাই নাকি? তাহলে মরো। এখানে আর কোনো উপায় নেই কিন্তু বাছা। আর আমি ঠাট্টা করি না, মনে রেখো, আমি তোমার বাবাকে মেরেছি। তোমাকে মারতেও খুব একটা বেশি সময় লাগবে না আমার। ওর সাথে আমি আছি, হয়তো কিছু করতে পারবো না ওর জন্য। ওর বাবার সাথে এমন কেউ ছিল না হয়তো। কে কে কথা বলছে? আমাকে আপনি চিনবেন না,
আমারে দেখতেও পারবেন না, কিন্তু আমি আপনারে আটকাইতে পারি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনারে ঠেকানোর। এ কে নিলয়? ওই দিন যে হুজুরের কাছে গিয়েছিলে, ওই মেকানিক, ওই টঙ্গী? না, তুমি আমাকে খুব কাঁচা খেলোয়াড় ভাবো। তোমার কি মনে হয় না আমি এইটুকু অন্তত করতে পারি? তোমার কাছে হুজুরের মতন মানুষ আছে, আমি কি টাকা দিয়ে কয়েকজন আমার সাথে রাখতে পারি না? সবাই তো তোমার এই হুজুরের মতো না যে টাকা খাবে না কখনোই। এই লোকটা আমার কাছে এসেছিল নিলয়, আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। তারপর থেকেই আমি জানতাম সে তোমারে আটকাবে, আর তোমারে আটকানোর কোনো পরিকল্পনা নিশ্চয়ই করবে। কিন্তু তুমি পারবে, আমি জানি তুমি পারবে। আমারে এই লোক আটকাইতে পারবে না। কিন্তু তবু মনে শক্তি রাখো, লড়াই করার আগে হাইরা যাইও না। পারবে না, কেউ আটকাতে পারবে না আমাকে, না তুমি না তোমার মনের কোনো শক্তি। তাহলে বলো এবার নিলয়, কে তোমাকে বাঁচাতে আসবে? আপাতত আমার রাস্তা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই তোমার। শুনছো তুমি? শুনতে পাচ্ছ তো? আমার কথাই সব, আমি যা বলি সেটাই হবে, সেটাই তুমি করবে। শুনছো তুমি? হ্যাঁ, শুনছি, আর আমিও বলছি এটা হবে না। আমি জানি তুমি আমাকে কিংবা হুজুরকে তোমার ধারে কাছে আসতে দেবে না। আমরা কিছু করতে পারবো না এখন তোমার, কিন্তু নিলয় সে পারবে। কে? কে নিলয়? আমি মোরশেদ। নিলয়ের শরীরে ঢুকতে হলো আমাকে। আমি অপেক্ষা করছিলাম এই সময়টার জন্যই, যখন তোমাকে আমি সামনাসামনি পাবো ফররুখ। আমি এই সময়টার অপেক্ষা করছিলাম। নিলয় তোমার কথা শুনবে না, কোনোভাবেই না। তাহলে ওকে আমি মেরে ফেলবো তোমারই মতো। আমি ওর সাথে আছি। ও নিজে হয়তো কিছু করতে পারবে না, কিন্তু আমি পারবো। অনেক মানুষ মেরেছি, আর একজনকে মারতে পারবো না। তুমি আজ শেষ হবে, তোমাকে শেষ হতেই হবে, হতেই হবে। বাবা, বাবা তুমি এখানে আছো? বাবা, বাবা তুমি আছো? হ্যাঁ নিলয়, এই যে দেখ, ফররুখ আর নেই। ওকে কে মারলো বাবা? আমি মেরেছি। আমার শরীর দিয়ে? বাবা তুমি আমার শরীর দিয়ে ওকে মেরেছো? আমি চাইনি রে, আমি চাইনি। না বাবা, আমার এখন মনে হচ্ছে আমি যেন তোমার সমস্ত পাপ এই মানুষটাকে মেরে শেষ করলাম। তোর আর আমার উপর কোনো কষ্ট নেই, কোনো রাগ নেই তো? না বাবা, কোনো কষ্ট নেই, রাগ নেই। এবার তাহলে আমি শান্তিতে চোখ বুঝতে পারি। তোর মা আর বোনের দিকে খেয়াল রাখিস নিলয়। আমি গেলাম। বাবা